ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাদের সামনে তুলে ধরেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে কূটনীতিকদের নিয়ে এই ব্রিফিং শুরু হয়। কিছুক্ষণ আগে শেষ হয়েছে বৈঠক। এ ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে মন্ত্রণালয়ের তরফ থেকে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ d'affaires বা মিশন প্রধান ছাড়াও অন্যান্য কূটনীতিকরা অংশ নেন। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। তার দাবি, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। দুপুরে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি হুঁশিয়ার করেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মামলায় কোনোভাবেই কাউকে ছাড় দেয়া হবে না। পরে আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর অন্য মামলাগুলোর বিষয়ে সুরাহা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির 2 সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তারেক রহমান তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে করা রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা আইনিভাবেই মোকাবেলা করছেন বলে জানান তারা। রাজধানীর বনানীতে আলাদাভাবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন। ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবেন। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এইসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি। যদি বিচার বিভাগ নিরপেক্ষ রায় প্রকাশ করে তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নতুন তালিকায় 17 লাখ ভোটার যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, আগামী 2 জানুয়ারিতে খসড়া এবং মার্চের শুরুতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নবগঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আগামী বছর তালিকা প্রকাশের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা ভোটার হওয়ার যোগ্য হবে তাদেরকেও যুক্ত করে কার্যক্রম চলবে। 2025 সালের 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য তারা কেউ যেন বাদ না পড়েন। বিগত 15 বছরে বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থই তছরূপ করা হয়েছে। লুটপাট হয়েছে সরকারি আয়ের 40 ভাগ। শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। আর দেশের মাত্র 10% মানুষ 85% সম্পদ ভোগ করছেন। আনুষ্ঠানিকভাবে খসড়া শ্বেতপত্র প্রকাশ করে এসব তথ্য জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে কায়েম করা হয়েছে চোরতন্ত্র।
অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানান দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আর যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। এই জায়গা থেকে বেরোনো ক্ষেত্রে নিঃসন্দেহে জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে।